আসসালামু আলাইকুম। আমি তন্ময়। তো আইবিএস থেকে আমি আসলে কিভাবে রিকভার হলাম, এই বিষয়টাই আজকে আমি ভিডিওতে বলার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তো আমার এট ফার্স্ট আইবিএস ধরা পড়ে 2017 সালে। 2017 সালে ধরা পড়ে বলতে আমি নিজে নিজে বুঝতে পারি যে আসলে আমার কিছু সমস্যা হইতেছে। যেমন সমস্যাগুলো কি কি? আমার আমি তখন প্রচুর পরিমাণে ক্রিকেট খেলতাম। তো আমি বিকেল হইলে আমি 4টার দিকে, আমি 3টা 4টার দিকে আমি ক্রিকেট খেলতে চলে যেতাম। তো একদিন আমি দুধ দিয়ে ভাত খাইলাম, আহ, মাছ মাছ বা মাংস দিয়ে ভাত খেলাম, তারপর দুধ দিয়ে ভাত খেলাম। তো দুধ দিয়ে ভাত খাওয়ার পরে আমি নর্মালি প্রতিদিনের মতো আমি আমার খেলায় তাড়াহুড়া করে, আমি যখনই খেলায় যেতাম তাড়াতাড়ি ভাত খেয়ে খেলাধুলায় চলে যেতাম, খেলায় মাঠে চলে যেতাম। তো এই যে তাড়াহুড়ার যে বিষয়টা, অনেকেই জব করেন, জব করে দেখা যায় খায়াই তাড়াহুড়া করে জবে চলে যান, একটা প্রেশার থাকে। যে আমি কি, আমার যে প্রেশারটা ছিল, আমি কি আমার সারাই কি ভাগটা হয়ে যাবে নাকি, ওরা কি খেলা স্টার্ট করে দিল নাকি। তো আমি খুব দ্রুত ভাত খেয়ে খুব দ্রুত চেষ্টা করতাম যে চলে যেতে। তো এই তখন আমি দুধ দুধ খাই, আমি মূলত দুধ খেয়ে আমি আহ মানে ওই মাঠে যাওয়ার সময় আমি দেখতে পেলাম যে যখনই আমি খাওয়া শেষ হলো, আমি যখনই মানে যাবো এই সময়টাতে আমার পেটে একটা কামড় মারলো। ওই দিন থেকে আমার মানে বুঝতে পারলাম যে কিছু একটা আছে। হ্যাঁ, পেটে কামড় মারলো। তো তারপর থেকে প্রায় আমার, ওই 2017 সালের কথা, তারপর থেকে প্রায় আমার এই এই পেটে কামড়টা ছিল। পেটে কামড় দিত কোনো একটা সিচুয়েশনে, এক্সামের আগে। হ্যাঁ, পেটে কামড় দিত বা এরকম কিছু। তো পেটে কামড় দিত। এখন তারপর পায়খানা, যে বিষয়টা, পায়খানা একদম লিকুইড থাকতো। আমার ছিল আইবিএস ডি ছিল সম্ভবত, ডাক্তাররা শনাক্ত করে নাই, ডাক্তাররা বলছে জাস্ট আইবিএস। বাংলাদেশের ডাক্তার তো আইবিএস সি কি ডি তাও বলে নাই। তো আইবিএস ডি ছিল। তো আমার মেইনলি কি হইতো, আমার মেইনলি আমি কোনো বাজে খাবার খাইলে, যে কোনো খাবার খাইলে, বাজে খাবার, অনেক সময় ভালো খাবার যেমন ভাত খেলেও ভাত খাওয়ার পরে এই পেটে কামড় দিয়া তারপরে এই পাতলা পায়খানার মতো হয়ে যেত। ঠিক আছে, পাতলা পায়খানার মতো হয়ে যেত, সাথে মিউকাস যেত। তো প্রচুর পরিমাণে, মোটামুটি ভালো পরিমাণে মিউকাস যাইতো। প্রতিবার একদিনে দেখা যায় আমার 2-3 বার অনেক সময় পায়খানা করা লাগতো, একদিনে দুই তিনবার টয়লেট হইতো। তো ওই সময়টাতে আমার আমার এসএসসির আগে, মানে 2017-র আগে আমার ওয়েট ছিল 60, হয়তো 60 বা 62 এরকম, বা 64 65 65-র মতো, 64 65 এরকম। তো যখন আইবিএস হয় 2017 সালে, তো ওই সময় থেকে আমার তারপর আস্তে আস্তে আমার ওয়েটটা কমতে থাকে। কমতে কমতে 2020 সালের দিকে, ওই সময়টাতে আমার একদম ওয়েট 3 বছরের মাথায় ওয়েট চলে আসে 48-50-এ। দেখেন, 10-12 10-15 কেজি কিন্তু ওয়েট ডাউন খেয়েছে। তো এই হলো কথা আমার যে ওয়েটটা। তো এখন আমি যে সুস্থ আছি, এখন আমার ওয়েট আবার 64 কেজি। এখন আমার ওয়েট আবার বাইরে গেছে 64 কেজি। তো এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমি এই বিষয়টাই বলবো যে আমি আসলে কিভাবে সুস্থ হয়েছি, আমি ডায়েট গুলো কিভাবে ফলো করছিলাম, বা কিভাবে সুস্থ হয়েছি, এই বিষয়ে আমি বলবো। তাকে বলি আসলে যে সমস্যাগুলা আসলে কি হইতো, আর কোনখান থেকে আসলে সমস্যার উৎপত্তি, এই বিষয়গুলো বলি। তো আমি যেটা মনে করি সমস্যার উৎপত্তি কোথা থেকে, সমস্যার উৎপত্তি ওই যে আমি আপনার ফার্স্টে বললাম যে আমি তাড়াহুড়া করতাম, যে ভাত খেয়েই তাড়াহুড়া করে একটা জায়গায় চলে যাওয়া, একটা মানে একটা চাপে চাপে থাকতাম যে আচ্ছা ওইখানে খেলা কি শুরু হয়ে গেল, বা আমার আমার চাকরির তো আমার ডিউটির সময় তো চলে যেতেছে, আমি তো প্রেজেন্ট যদি লেটে করি তাহলে তো আমার স্যারে বকা দিবে। তো আমি ওই যে প্রেশার, হ্যাঁ, ওই প্রেশার একটা বিষয়। যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, বা আপনার কাজের প্রেশার, আপনার মানসিক অবস্থা, আপনার যে একটা, আপনি অস্থিরতার ভিতরে চলে যেতেছেন, আপনার মানসিক আপনি রিল্যাক্স মুডে নাই। হ্যাঁ, আপনি সবসময় প্রেশারে থাকেন, সবসময় দৌড়ের উপরে থাকেন। এই যে আপনার মানসিক অস্থিরতা, আপনার ডিপ্রেশন থাকতে পারে। আমি ডিপ্রেশনের বিষয়ে আমি যেমন বলি, আমার লাইফে একটা ডিপ্রেশন ছিল। আমি যখন ক্লাস সিক্সে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি একটা মেয়ের অনেক বেশি লাইক করতাম। তো ওই মেয়েটা আসলে আমার একতরফা ভালোবাসা ছিল। তো ওই মেয়েটার আমি পাই নাই। ঠিক আছে, ওই মেয়েটার পিছনে আমি অনেক ইয়ে করছি। তো মেয়েটার আমি আসলে পাই নাই। তো ওইখান থেকে আমার মেইনলি ডিপ্রেশনের শুরু হয়। ওই 5টা বছর, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমার প্রচুর ডিপ্রেশনে আমি ভুগি। তো ওইখানে একটা বিষয় ছিল মানসিক অবস্থা। তো আপনারা এই ডিপ্রেশন যদি কারো থাকে, অনেক বিষয় নিয়ে চিন্তা করেন, টেনশনে থাকেন, হ্যাঁ, তারপর অনেক বেশি দুশ্চিন্তা করেন, অ্যাংজাইটি যাদের থাকে, তো এই বিষয়গুলা মানসিক অবস্থার সাথে আইবিএস এর একদম সরাসরি
সম্পর্ক। আপনার যে নার্ভাস সিস্টেম এই স্ট্রেস হরমোনগুলোর কারণে আপনার নার্ভাস সিস্টেম উইক থাকে। আর নার্ভাস সিস্টেম উইক থাকলে যতদিন পর্যন্ত আপনার এই নার্ভাস সিস্টেম উইক থাকবে ততদিন পর্যন্ত আপনার কখনোই আইবিএস কোনোদিন ভালো করতে পারবেন না। আইবিএস ভালো করার একমাত্র উপায় আপনার নার্ভাস সিস্টেম কুল রাখা, ঠান্ডা রাখা। ঠিক আছে, তো এই হইতেছে ফার্স্ট। আর সেকেন্ড আমার যে কারণটা ছিল আমি অনেক অনেক ইয়ে খাইতাম, অনেক ভাজা পোড়া জাতীয় খাবার খাইতাম, তারপর ফাস্ট ফুডের অনেক খাবার খাইতাম, কোল্ড ড্রিঙ্কস খাইতাম। খেলাধুলা শেষেই দেখা যায় আমি ঠান্ডা পানীয় যে কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, 7 আপ এইগুলা এইসব খাইতাম। তো এই আমার লাইফ স্টাইলে আমি কিছু বাজে খাবার খাইতাম, যার কারণেও আমার এই আইবিএস এর সৃষ্টি। এবং থার্ড যে কারণটা আমি মনে করি যে কারো যদি মানে কোলনে বা আপনার রেকটামে বা আপনার অ্যানাল ক্যানালে কোনো প্রকার সমস্যা থাকে, তার জন্য আইবিএস এর সৃষ্টি হয়ে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল দেই, অনেকের এই অ্যানাল ক্যানালে অ্যানাল ফিশার থাকতে পারে, মানে অ্যাকিউট না, ধরেন ক্রনিক হয়ে গেছে, ক্রনিক অ্যানাল ফিশার, অ্যানাল স্টেনোসিস হয়ে গেছে, মনে করেন সাপোজ অ্যানাল স্টেনোসিস হয়ে গেছে। ঠিক আছে, তো যদি কারো এই ক্রনিক অ্যানাল ফিশার থাকে বা অ্যানাল স্টেনোসিস থাকে, এর জন্য আইবিএস এর সৃষ্টি হইতে পারে। হ্যাঁ, উপরের দিকটাতে তখন ক্লোনের উপরের দিকটাতে ইনফ্লামেশন কাজ করে, ইনফ্লামেশন থাকে, কারণ ওইখানের স্ট্রাকচার ঠিক নেই, ঠিক না থাকাতে এটা ঠিকভাবে কাজ করতে পারতেছে না। তো ওই সময় উপরে উপরে কিছু ইনফ্লামেশনের সৃষ্টি হয়। তো আমার পার্সোনাল মতামত এটা। 3 নম্বর আমি এই জিনিসটা রাখতেছি, যদি কারো এরকম কোনো সমস্যা থাকে ক্রনিক অ্যানাল ফিশার বা অ্যানাল স্টেনোসিস, হ্যাঁ, এই সমস্যাগুলো সমাধান করতে হবে আগে। বা অনেকের ওডিএস থাকলে, ওডিএস যদি থাকে, ওডিএস এগুলো আসলে এই আপনার এই কি বলে যে কোলোরেক্টাল বিভাগের কিছু ডিজিজ। ঠিক আছে, তো আপনার যদি আইয়া থাকে, আপনার ওই যে ওডিএস থাকে, ওডিএস থাকলেও অনেক সময় ওই অ্যানাল কানালটা বন্ধ থাকে, তখনও ওই আইবিএস এর সৃষ্টি হইতে পারে। তো এই হইতেছে 3 নাম্বার। তো এখন বলি যে আসলে আমি কিভাবে রিকভার হয়েছিলাম। আমি কিভাবে রিকভার হয়েছিলাম, আপনারা আসলে কিভাবে মেনটেন করলে আপনারা রিকভার হইতে পারেন। তো এর আগে আমি একটা কথা বলি, আমার কিন্তু ক্রনিক অ্যানাল ফিশার যে বললাম, আমার কিন্তু ক্রনিক অ্যানাল ফিশারের সার্জারি হয়েছে। তা আমি মনে করি না যে আসলে শুধুমাত্র সার্জারির কারণে আমি ভালো হয়েছি, কারণ সার্জারির পরেও আমার সমস্যাগুলো ছিল, সার্জারির পরেও আমার সমস্যা ছিল স্টিল। তারপরে আমি গিয়ে ভালো হয়েছি, তারপরে 2-3 বছর পরে গিয়ে আমি ভালো হয়েছি। তো আমি কিভাবে ভালো হয়েছি, আসলে এর পিছনে অনেক অনেক গল্প আছে। আমি 2017 থেকে 2024 পর্যন্ত, মানে প্রায় 7-8 বছর আমি ভুগছি। এর পিছনে আসলে অনেক 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 কিছু করছি আমি এর ভিতরে। আমি অনেক আয়ুর্বেদিক খাইছি, হামদাদের অনেক কিছু খাইছি, আমি হোমিওপ্যাথি খাইছি, অ্যালোপ্যাথি অনেক ওষুধ খাইছি, আমি যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারের কাছে গেছি, ওনাদের কাছে গিয়ে কোনো লাভ হয় না। আমি কোলোরেক্টাল সার্জনদের কাছে গেছি, আমি কোলোনোস্কোপিও করছি, কোলোনোস্কোপি একদম নর্মাল, সবকিছু ওকে, বাট শুধু কিছু না পায় ওর বলতেছে যে আইবিএস হয়েছে তাহলে। তো মানে আমি সব দিক থেকেই আসলে চেষ্টা করছি। হ্যাঁ, আসলে কিভাবে ভালো হওয়া যায়, 7-8 বছর ধরে আমি চেষ্টাই করতেছিলাম। তো তারপর আমি যেই জিনিসটা আসলে এখন বুঝতেছি, আসলে এক একজন ব্যক্তির জন্য এক একটা খাবার আপনার খারাপ হইতে পারে। যেমন আবার আবার কিছু কমন খাবার আছে যেগুলো সবার জন্যই খারাপ, যেমন ইনফ্লামেশন করে সরাসরি, যেমন দুধ, তারপর ডাল, হ্যাঁ, এরকম। শাকের ভিতরে কিন্তু সব শাক না, কিছু কিছু শাক আছে যেগুলো একটু গ্যাস সৃষ্টি করে। তো ওই বেশি গ্যাস সৃষ্টি করাতে কিছু কিছু শাক আপনি বাদ দিতে পারবেন। বাট আমি কিন্তু শাক খাইছি, অনেক শাকই খাইছি, এখনো খাই। শাকে আমার আরো উপকার হয়েছে, শাকে ক্ষতি হয় না। অনেকে ডায়েট থেকে শাক রিমুভ করে দেয়, বাট সব শাক কিন্তু গ্যাস সৃষ্টি করে না। আমি আসলে অনেক কিছুই করছি, বাট কিছুতেই আসলে লাভ হয় না। তো আমি আপনারা যদি আমি বলতে যাই তাহলে মানে ওই 2017 সাল থেকে কি কি করছি, তাহলে ভিডিও অনেক লম্বা হয়, আপনারা মানে আগা মাথা কিছুই হবেন না। তো আমি এই জন্য বলি, কিছু সংক্ষেপে কিছু বিষয় বলি যেগুলো আমি মনে করি যে এইগুলোই আমার হেল্প করছে মেইনলি। বেলের শরবত, ঠিক আছে, প্রতিদিন চেষ্টা করবেন দুপুরের দিকে, যেমন এখন অনেক গরম পড়তেছে, দুপুরের দিকে চেষ্টা করবেন 1 গ্লাস বেলের শরবত খাইতে। বেলের শরবতটা অবশ্যই চেষ্টা করবেন গুড় বা আখের লাল চিনি বা মধু, হ্যাঁ, এই প্রাকৃতিক সুগার অ্যাড করতে।
ওই বেলের শরবতটার ভিতরে। তারপর বেলের শরবতটা খাবেন, সাদা চিনি না খেয়ে প্রাকৃতিক সুগারটা অ্যাড করবেন। তো এই বেলের শরবত প্রতিদিন খাবেন। আইবিএস যাদের, বিশেষ করে আইবিএস ডি, হ্যাঁ আমি কিন্তু আইবিএস ডি এর কথাই এখন পর্যন্ত বলতেছি। তো তারপরে বলতেছি আইবিএস সি, সি এর বিষয়টা পরে আসতেছি, বা আইবিএস মিক্সড এর কথাটা। তো আর ইসুপকুলের ভুসি আমি সকালে, যেমন আমার ডায়েট যারা দেখেন আমার পেজে ডায়েট চারটা, তো ইসুপকুলের ভুসি যাদের আইবিএস ডি আছে তাদের যদি ইসুপকুলের ভুসি খেলে আরো সমস্যা বাইরে যায়, তাহলে তারা ইসুপকুলের ভুসিটা খাওয়া দরকার নেই। আর যাদের আইবিএস সি তারা অবশ্যই, যাদের তো পায়খানা শক্ত হয়, পায়খানা করলে কোষ্ঠকাঠিন্য থাকে, তো তারা অবশ্যই ইসুপকুলের ভুসি খাবেন, তোকমা দানা খাবেন, সাথে আরো কিছু ওই ভেষজ কিছু বীজ আছে, ওই বীজগুলো মিক্সড করে আপনারা খাইতে পারেন। তো এই হচ্ছে মেইন। আর আইবিএস সি, আইবিএস সি মেইনলি আমি যে ডায়েটের কথা এখন বলতেছি, আমি ডায়েট চার্টটা আমার পাশে আমি দিয়ে দিতেছি। ডায়েট চার্টটা আমি আমার যেই ডায়েট আমি মেনটেন করে আমি চলতেছি এখন এবং আগেও চলছি, তো ওই ডায়েট চার্টটা আমি দিয়ে দিতেছি। তো আপনারা যাদের আইবিএস সি তারাও এই সেম ডায়েট চার্টই আপনারা ফলো করবেন। এই সেম ডায়েট চার্ট ফলো করলে আপনাদের আইবিএস ভালো হবে আশা করি। আর আইবিএস ডি যাদের আমার ছিল, আমি রিকভার করছি, আপনারাও এইগুলো ফলো করলে আপনারা ভালো হবেন। তো এখানে এই ফার্স্টে দেখতে পারতেছেন যে ইসুপকলের ভুসি, হ্যাঁ প্রথমে খালি পেটে উঠে আপনারা 1 গ্লাস পানি খাবেন যাদের আইবিএস ডি আছে। আর যাদের আইবিএস সি তারা ইসুপকলের ভুসির সাথে বিভিন্ন মিক্সড করে কিছু, তারপর আপনারা খাবেন। আর যাদের আইবিএস ডি তারা ইসুপকলের ভুসি খাইতে পারেন, কিন্তু যদি মনে করেন যে না আরো সমস্যা বাড়তেছে আপনার, যেহেতু তাদের পাতলা পায়খানার মতো হয়, যদি ইসুপকলের ভুসি আরো সমস্যা বাড়ে তাহলে অফ রাখবেন। তো তারপর কি করবেন, সকালবেলা যে আপনারা পান্তা ভাতের সাথে শাক দিয়ে খাবেন। হ্যাঁ, যেমন বেশি খাবেন হেলেঞ্চা শাক, কলমি শাক, লাউ শাক, এই পালং শাক, এই শাকগুলো আপনার লাল শাক, এই শাকগুলো আপনারা চেষ্টা করবেন খাইতে, কারণ আমি এই শাকগুলাই মূলত খাইছিলাম। তো এই শাকগুলো আপনার গ্যাস করবে না আশা করি, এই শাকগুলো ভালো। তারপরে আবার বিভিন্ন সবজি আপনারা খাইতে পারেন, যে কোনো সবজি খাইতে পারেন, সবজিতেও কোনো সমস্যা করবে না। তবে কিছু কিছু সবজি, যেমন আপনার ফুলকপি হইতে পারে, ব্রোকলি হইতে পারে, হ্যাঁ এই 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 কিছু কিছু সবজি আছে যেগুলোতে আসলে এটা আপনি নিজে বুঝবেন যে আপনার কোন সবজিটাতে সমস্যা করতেছে, ওই সবজিটা আপনার খাওয়া যাবে না। তো এই হলো মূলত আপনার সকালের খাবার। সকালের খাবার পান্তা ভাত সাথে যে কোনো শাক বা সবজি, আবার কোনো কোনো দিন আপনি পান্তা ভাত সাথে নারকেল, সাথে কলা। আমি এইভাবেই খাইতাম, এই জন্য আপনার সাজেস্ট করবো যে এইভাবে খাইতে। তারপর আপনি যে দুপুরে কি খাবেন, দুপুরে আপনি এই সরিষার তেলে রান্না করা, অবশ্যই আমি আইবিএস আমার ভালো হয়েছে সরিষার তেলে রান্না খায়া। আপনারা সরিষার তেলে রান্না খাইতে হবে, সরিষার তেলে রান্না করা যে কোনো মাছ বা মাংস আপনারা খাইতে পারেন, ঠিক আছে। তবে কিছু কিছু মাছ, কিছু কিছু মাছ, যেমন পোয়া মাছ, হ্যাঁ যেমন আমার সমস্যা করতো, যেমন পোয়া মাছ আমার সমস্যা করতো। হ্যাঁ, স্পেশালি এই মাছটাই বলতেছি। তো আপনাদের যদি এরকম কোনো মাছ থাকে যে মাছে আপনার আইবিএস এর সমস্যাটা আরো বাড়ায় দেয়, আপনি তখন বুঝতে পারবেন যে খাওয়ার পরে আপনার সিচুয়েশনটা কি, তখন ওই অনুযায়ী বুঝতে পারবেন যে এই মাছটাতে আমার সমস্যা করতেছে, তাহলে আর ওই মাছটা আপনি খাবেন না, ঠিক আছে। তো এই যে কোনো মাছ বা মাংস যেগুলো আপনার শুট করে আপনি ওইভাবে খাবেন, সরিষার তেলে রান্না করা। আর যদি গরুর মাংস হয়, গরুর মাংস হইলে অবশ্যই সামান্য পরিমাণে খাইতে হবে, 4-5 টুকরা খাইতে হবে, এর বেশি না। আর রাত্রে কি খাবেন, রাত্রে সেম সরিষার তেলে রান্না করা মাছ বা মাংস, আমি এইভাবেই খাইতাম। তো এই হইতেছে আপনার পুরো দিনের ডায়েট প্ল্যান। এর সাথে আপনি যে আমার ডায়েট চার্টে দেখতে পারতেছেন যে কিছু ফলমূল অ্যাড করা, যেমন ডালিম, পেয়ারা, আনারস, এই খাবারগুলো আপনি খাইতে পারবেন। এই খাবারগুলো আপনার আইবিএস এর জন্য ভালো, এই খাবারগুলো আপনি খাইতে পারবেন। সাথে আপনি যে বেলের শরবত আমি বললাম প্রথমেই, দুপুরে প্রতিদিন বেলের শরবত আপনি খাবেন। তো এই হইতেছে আপনার মেইনলি ডায়েট। আর এই সাথে আপনি একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি ওই আমি কিন্তু প্রোবায়োটিক্স খাইছিলাম, প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়া খাইছিলাম ফার্স্টে। পরে ব্যাকটেরিয়া মোটামুটি প্রথমে ভালো কাজ করছিল, পরে কাজ করতেছিল না আর ভালো, তো পরে অন্য একটা ব্যাকটেরিয়া, অন্য একটা প্রোবায়োটিক্স আমি খাইছি। প্রোবায়োটিক্স হলো বায়োকাল্ট, বায়োকাল্ট অর বায়োকুল্ট, হ্যাঁ মিনিংটা এরকম, মানে উচ্চারণটা এরকম, বায়োকাল্ট বা বায়োকুল্ট। মানে এই প্রোবায়োটিক্সটা হলো একটা ইউকে ব্র্যান্ডের একটা প্রোবায়োটিক্স। তো আপনার বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল আগে পাওয়া যেত, বাট এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এই জিনিসটা পাওয়া যায় না। তো আপনারা একটু কষ্ট করে আপনারা অ্যামাজনে থাকতে পারে, অ্যামাজন থেকে আপনারা অর্ডার দিয়ে নেবেন। হ্যাঁ, আপনাদের এই জিনিসটা অনেক হেল্প করবে, আমি বলতেছি ভাই এই জিনিসটা অনেক হেল্প করবে। এখানে মানে 32 রকমের ব্যাকটেরিয়া আছে,
32 রকমের উপকারী ব্যাকটেরিয়া, যেখানে বাংলাদেশি বিভিন্ন ব্র্যান্ডগুলোতে প্রোবায়োটিক্সগুলোতে 4 রকমের ব্যাকটেরিয়া থাকে। তো আমি খাইছিলাম বায়োকুল্ট, আমি আসলে অনেক উপকার পাইছি, এজন্য আপনাদেরকে বলতেছি। কোনো মেডিসিনের কথা এখনো বলি নাই, আমার ওরা কোনো স্পন্সর বা এরকমও কিছু না। আমি ভালো হইছি এবং আমি এই জিনিসটা আমার উপকার হয়েছে এই জন্য জাস্ট বলতেছি। খাবেন কি খাবেন না আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে এই মেডিসিনটা ছাড়া, এই প্রোবায়োটিক্সটা ছাড়া যাই বলবো সবই ন্যাচারাল ডায়েট, আপনি বাজার থেকে কিনে খাইতে পারবেন। তো আমি তো বলছি কি আপনারা ডেইলি কি কি খাবেন, ফলমূল, তারপর শাকসবজি, ডেইলি কি কি খাবেন। তো কিছু খাবার আপনাদেরকে মানে সারা জীবনের জন্য কি যেমন এই 10-12 বছরের জন্য বাদ দিতে হবে। যেমন আটা ময়দা জাতীয় যে কোনো খাবার, ফাস্টফুড জাতীয় যে কোনো খাবার, তারপরে অন্যান্য ভাজা পোড়া তেলে তেলে ভাজা জাতীয় বেশি অতিরিক্ত প্রসেসড সুগার, যেগুলো মানুষের তৈরি যে কোনো খাবার, হ্যাঁ, তারপরে সাদা চিনি জাতীয় যে কোনো কেক, বিস্কিট, এইসব খাবার। ফলের সুগার খেতে পারবেন, কিন্তু ওই সকল খাবার খাইতে পারবেন না। মিষ্টি জাতীয় অন্যান্য যেই সাদা চিনির যেই সকল খাবার তৈরি করা হয়, তো এই বাজে খাবারগুলো আপনার সব সম্পূর্ণ বাদ দিতে হবে। আর আপনি ন্যাচারাল ডায়েটগুলো ফলো করবেন। পাশাপাশি আপনি বায়োকাল্ট প্রোবায়োটিক্সটা নেবেন। পাশাপাশি একটা জিনিস আপনার করা লাগবে, সেই জিনিসটা হলো আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে হবে। আপনার মানসিক স্বাস্থ্য, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মেইন। সবকিছু মেনটেন করার পরও আপনি ভালো হবেন না যদি আপনার মানসিক কোনো সমস্যা থাকে, মানসিক অশান্তি থাকে, ডিপ্রেশন থাকে, আপনার অ্যাংজাইটি থাকে, হ্যাঁ, বা অন্য যে কোনো মানসিক সমস্যা থাকে, আপনি অনেক মানে অস্থিরতার ভিতর দিয়ে থাকেন। যেমন খুবই আপনার দেখা যায় ভোর 6টার দিকে বা 7টার দিকে উঠে আপনার জবে যেতে হয়, আবার 12-14 ঘন্টা ডিউটি, আপনার মানে খুব প্রেশারে আছেন আপনি। ঠিক আছে, এইসব প্রেশার সিচুয়েশনে আসলে আপনার এই আইবিএস কখনো যাইতে চাইবে না। এই জন্য আপনার অবশ্যই আপনার যে নার্ভাস সিস্টেমকে ইয়ে রাখতে হবে, কুল রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে, রিল্যাক্স রাখতে হবে। আপনি পরিবেশে ঘুরে ঘুরে বেড়াতে হবে, আপনার হাওয়া বাতাস খাইতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, হাসি খুশি থাকতে হবে সবসময়। এইগুলো যদি আপনি করতে পারেন, তাহলেই আপনার আইবিএস রিকভারি সম্ভব। এছাড়া আপনি প্রেশারে থাকলে, আপনার যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে বা অ্যাংজাইটি ইলনেস থাকে, এই জাতীয় কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তারপরে লাইফে এত আপনার স্ট্রেস থাকে, তাহলে আপনি কিন্তু আসলে এই আইবিএস থেকে রিকভার হওয়া একদম অসম্ভব। যতই আপনি সবকিছু মেনটেন করে চলেন, হ্যাঁ, যতই আপনার ভালো ভালো খাবার খান, ইয়ে করেন, কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি কখনোই আইবিএস থেকে মুক্ত হতে পারবেন না। একদম ফার্স্ট আপনার এই জিনিসটাই মাথায় রাখতে হবে, আপনার মানসিক আপনার এই স্বাস্থ্যের উন্নতি করতে হবে। আপনার নার্ভাস সিস্টেম যেন মানে উইক না হয়ে যায়। তো আরেকটা বিষয়, আমি খাবারের যে বিষয়গুলো বলছিলাম, ওইখানে একটা বিষয় বলি নাই, যে টক দইয়ের কথা বলি নাই। আমি তো ভোলা জেলাতে থাকি, তো এখানে আমাদের মহিষের খাঁটি টক দই পাওয়া যায়। মহিষের খাঁটি টক দই, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতর বিখ্যাত। হ্যাঁ, মহিষের খাঁটি টক দইটা সারা বাংলাদেশের ভিতর বিখ্যাত, আমাদের ভোলা অঞ্চলেই পাওয়া যায়। তো আমি এই টক দই খাওয়া আমি উপকার পেয়েছি অনেক। উপকারী ব্যাকটেরিয়া আছে অনেক দইতে, আর এই দইটা মানে খুবই ভালো। ঠিক আছে, আমাদের যে টক দইটা, তো আমি এই টক দই খাইতাম রেগুলার। আপনারা যে কোনো টক দই খাবেন, আপনাদের সেই জায়গাতে, মানে আপনারা যেই জায়গায় থাকেন ওই জায়গাতে যেই টক দই অ্যাভেলেবেল ভালো পাওয়া যায়, আপনারা ওই টক দই খাইতে পারবেন। তো এই দেশে ওভারঅল বিষয়। আর লাস্টলি আবারও একটা কথা বলি, যাদের মানসিক মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলো থাকে, আপনারা কখনোই ভালো হতে পারবেন না। আপনাদের নার্ভাস সিস্টেম অবশ্যই ভালো করতে হবে আগে। ঠিক আছে, এই জন্য আপনারা দরকার হলে মানসিক ডাক্তার দেখান। আপনাদের কারো যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ইলনেস এই জাতীয় কোনো প্রকার সমস্যা থাকে, অস্থিরতার বিরুদ্ধে লাইফ আপনার যাইতেছে, এই জাতীয় কোনো সমস্যা থাকলে এইগুলোর আগে রিকভার করতে হবে আপনার। ঠিক আছে, আপনার নার্ভাস সিস্টেম উইক থাকলে আপনি কখনোই আইবিএস থেকে মুক্তি পাবেন না, যতই ডায়েট ফলো করেন। তো সব কিছু মেনটেন করে চলবেন, এবং আপনার মানসিক দিকটা যদি ভালো করতে পারেন, আমার মতো যদি আমি যেভাবে ভালো হয়েছি, আমার মতো যদি ওইভাবে চলতে পারেন, আপনারাও 100% ভালো হবেন আমি আশা রাখি। সবাই সুস্থতা কামনা করি, সবাই যেন ভালো হয়ে যান। তো ভালো থাকবেন সবাই। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে লিখবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো বা সরাসরি কলে আপনার সাথে কথা বলবো যদি কোনো প্রশ্ন থাকে। আরও অনেক প্রশ্ন অবশ্যই থাকবে, কারণ ভিডিওতে একটা যদি 1 ঘন্টার ভিডিও করি, তারপরেও ভিডিওতে অনেক কিছুই আছে, হয়তো মিস্টেক যাবে। তো এগুলো আপনারা পার্সোনালি আমার জিজ্ঞাসা করেন। আবার অনেকের ক্ষেত্রে অনেক কেস অন্যরকম হয়, তো আপনারা পার্সোনালি হেল্প চাইলে আমি অবশ্যই হেল্প করবো। তো সবাই সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।